ওকে, আমরা যে কোশ্চেন অ্যান্সারের সিরিজ করছিলাম ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের, এটা তার 5th পার্ট। ওকে, পার্ট নাম্বার 5। আজকে যে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো দেখা যাক। প্রথম কোশ্চেন নাম্বার 15। BF3 হলো সমতলীয় এবং ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। এই যৌগটির কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা ও কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হলো যথাক্রমে, বার করতে হবে, নিট 2021। নেক্সট, প্রদত্ত ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইড যৌগগুলির মধ্যে যেটি সমযোজী ও জৈব দ্রাবকে দ্রাব্য সেটি হলো, 4টে অপশান, এটা নিট 2021। নেক্সট কোশ্চেন নাম্বার 17। প্রদত্ত যে যৌগটিতে সর্বোচ্চ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ জোড় এবং নিঃসঙ্গ জোড় বিকর্ষণ মানে লোন পেয়ার এলপি রিপালশন দেখা যায় বা কাজ করে সেটি হলো, 4টে অপশান দেওয়া আছে, নিট 2022। নেক্সট, দুটো তালিকা দেওয়া আছে, তালিকা 1, তালিকা 2, আমাকে এটাকে ম্যাচিং করাতে হবে। ওকে, যে যথাযথ ইলেকট্রনযুক্ত, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট, ইলেকট্রন আধিক্যযুক্ত এবং আয়নীয়, 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট সিকোয়েন্স হবে সেটা দেখতে হবে। এটাও নিট 2022-এর কোশ্চেন। নেক্সট, জলীয় দ্রবণে Cu2+ আয়নটি Cu+ আয়ন অপেক্ষা অধিক সুস্থির, এর কারণ, 4টে অপশান, নিট 2023। কোশ্চেন নাম্বার 20। প্রদত্ত যৌগগুলির মধ্যে যেসব যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন নেই তার সংখ্যা, 4টে অপশান দেওয়া আছে, NH3, AlCl3, BCl2, BeCl2 অ্যান্ড PCl5, নিট 2023। তালিকা 1, কোশ্চেন নাম্বার 21। তালিকা 1 এবং তালিকা 2কে মিলিয়ে মানে ম্যাচিং করাতে হবে কারেক্ট ওয়েতে, দেখতে হবে কোন কারেক্ট অপশানটা ঠিক হয়। এখানে দেওয়া আছে ত্রিকোণীয় পিরামিডিয়াম, বর্গাকার সমতলীয়, অষ্টতলকীয়, বর্গাকার পিরামিডাকৃতি। ওকে, এই 4টে অপশানের সঙ্গে কোনটা কি ম্যাচিং হচ্ছে আমাকে দেখতে হবে, নিট 2024। খুব ইজি কোশ্চেন, সব কটা কোশ্চেনই খুব ইজি এবং এত বড় ইম্পর্টেন্ট পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসছে, তার মানে এই চ্যাপ্টারটা থেকে সহজেই কমপ্লিট নাম্বারটা পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 22। যে সঠিক উত্তরটি নির্বাচন করো, 4টে অপশান দেওয়া আছে। ওকে, এটাও নিট 2024। ওকে, আমরা এখন পরপর কোশ্চেনগুলো সম্বন্ধে আলোচনা করব ডিটেলসে। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 15। BF3 হলো একটি সমতলীয় ও ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। এই যৌগটির কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা ও কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হলো যথাক্রমে, 4টে অপশান দেওয়া আছে, sp3 এবং 6, sp2 and 6, sp2 and 8 and sp3 and 4। মানে এইচের ভ্যালু আমাকে কতবার কত মানে সংকরায়ন হতে পারে, যা অপশান দেওয়া আছে এখানে, sp3 অপশান দেওয়া আছে একটা, sp2 একটা অপশান দেওয়া আছে, তাই 9, এই দুটোর মধ্যে একটা কারেক্ট হবে। আর দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা 8, 6 অ্যান্ড 4। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা, এই 4টের মধ্যে যে কোনো একটা কারেক্ট অপশানে থাকবে এবং 9 sp3 হাইব্রিডাইজড, 9 sp2 হাইব্রিডাইজড। এবার আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে ফর্মুলা দিয়ে যে এখানে প্রপার অ্যান্সারটা কী হবে। ওকে, দেখো আমাকে বার করতে হচ্ছে সংক্রায়ন অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট। সবার আগে সূত্রটা কি, H সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, এখানে আমরা ভি বার করব, ভ্যালেন্স ইলেকট্রন। এখানে যেটা যৌগ দেওয়া আছে সেটা কি, কাকে দেওয়া আছে, আমাকে দেওয়া আছে BF3। BF3 কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বি, বি এর অ্যাটমিক নাম্বার আমরা জানি 5, 5 মিনস 2,3। দেন ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এখানে 3। ওকে, নেক্সট হচ্ছে এক্স, এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা যা কিনা বোরনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে এইটা। তাহলে 3টে ফ্লোরিন আছে, ঠিক আছে, 3টে ফ্লোরিন মানে F3 আছে, BF3 F3, এই 3টে ফ্লোরিনের জন্য এক্সের ভ্যালু 3। কোনো রকম ক্যাটায়নিক চার্জ নেই, তাই সি এর ভ্যালু 0। কোনো রকম অ্যানায়নিক চার্জ নেই, তাই এ এর ভ্যালু 0। তাহলে এখানে আমি বসাচ্ছি হাফ ইন্টু ভি এর জায়গায় 3 প্লাস এক্সের জায়গায় 3 মাইনাস 0 প্লাস 0, দ্যাট মিন্স হাফ ইন্টু 6 ইজ ইকুয়াল টু 3। আর এইচের ভ্যালু যদি 3 হয়, এইচের ভ্যালু যদি 3 হয়, তাহলে আমরা কী জানি সেখানে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কী হয়, sp2। দ্যাট মিন্স BF3তে কেন্দ্রীয় বি পরমাণু sp3 সংকরায়িত।
ওকে, sp2 সংকরায়িত। এবং এটার আমরা টেবিল আগে করেছিলাম, sp2 হবে না sp3 হবে সেটা আমরা আগেই দেখেছি। এখানে হচ্ছে কি, এখানে অ্যান্সার হলো sp2 সংকরায়ন। তাহলে আমার যে অপশান ছিল দুটোর মধ্যে, তো এখানে দেখো sp2 আছে এই অপশানে, আর এই অপশানে sp2 আছে, তার অপশান এ এবং অপশান ডি দুটোই বাদ চলে গেল। তাই এখন দেখতে হবে ইলেকট্রন সংখ্যা 6 আর 8-এর মধ্যে কোনটা ঠিক। কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন সংখ্যা বলতে কি বলছি, যে আমি যে ছবিটা ড্র করি BF3 বি, তার নিজস্ব 3টে ভ্যালেন্স ইলেকট্রন আর 3টে ফ্লোরিনের কাছ থেকে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে তারা বন্ডিং করছে এই মুহূর্তে। তাহলে বোরন ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 6। ওকে 6। তাহলে আমার কোশ্চেন ছিল কি, কোশ্চেন দেওয়া ছিল যে কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হলো, কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হলো, আমরা লিখব 6। তাহলে দুটো হয়ে গেল। আমার হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp2 অ্যান্ড ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 6 কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমার অপশান কোনটা কারেক্ট হচ্ছে, অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা এই পেজটার একবার স্ক্রিনশট নিয়ে রাখবে। হাইব্রিডাইজেশন সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া আছে, জাস্ট একবার স্ক্রিনশট নিয়ে জাস্ট একবার রিডিং পড়ে রাখতে পারো। ঠিক আছে, জাস্ট রিডিং, একবারের জন্য রিডিং পড়লেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারটা পারফেক্টলি ওখানেই ব্যাপারটা বুঝে গেছো, বাট এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমরা জেনে রাখতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, প্রদত্ত ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইড যৌগগুলির মধ্যে যেটি সমযোজী এবং জৈব দ্রাবকে দ্রাব্য সেটি হলো, 4টে অপশান, মানে ট্রনসিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সবাই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এই চারজন হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এবং তাদের হ্যালাইড বলতে ক্লোরাইড মানে সিএল ক্লোরাইড, এটা হচ্ছে হ্যালাইড। এবার যৌগগুলির মধ্যে যেটি সমযোজী, করার মধ্যে কোনটি সমযোজী এবং জৈব দ্রাবকে দ্রাব্য সেটা আমাকে বলতে হবে। আমি সবার আগে যে সংকেতগুলো লিখে নিই, ট্রনসিয়াম ক্লোরাইড SrCl2, বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। যদি আমি দেখি এরা সবাই হচ্ছে কি গ্রুপ 2, মানে সেকেন্ড গ্রুপে আছে। কোথায়, আমি এটা পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছি যে এইটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম। ওকে, আমাদের দেওয়া আছে এই পরপর 4টে, এই 4জনাকে নিয়ে কোশ্চেনটা দেওয়া আছে। তার মানে BE এর সঙ্গে Cl2, সবারই সঙ্গে হ্যালাইড হিসেবে Cl2 দেওয়া আছে, ক্লোরাইড। এবার দেখতেই পাচ্ছি যে সবার ওপরে কে আছে, বেরিলিয়াম। তার মানে আমি যে সিকোয়েন্স ওয়াইজ সাজাই, তাহলে আমার সবার ওপরে পাচ্ছি আমি BE, নেক্সট Mg, নেক্সট Ca ক্যালসিয়াম, অ্যান্ড লাস্ট হচ্ছে ট্রনসিয়াম Sr। তাহলে ওপর থেকে নিচে আমরা কি জানি, সাইজ বাড়ে। তা সব থেকে ছোটোকে বেরিলিয়াম, আর সব থেকে বড়ো বলতে গেলে ট্রনসিয়াম, যার রেডিয়াস সব থেকে বেশি হবে। যেহেতু সাইজ সব থেকে ছোটো, তাই কি লিখবো আমরা এখানে অ্যান্সারের টপিক্স হিসাবে বা অ্যান্সারের মেন লাইন হিসাবে আমরা অ্যান্সারটা লিখব BE, মানে বেরিলিয়ামের আকার ইহাদের বলতে কি, বাকি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ট্রনসিয়াম। ঠিক আছে, ইহাদের মধ্যে সব থেকে ছোটো, বেরিলিয়ামের আকার সব থেকে ছোটো, তাই ইহার আয়নন বিভব খুব বেশি বা উচ্চ হয়। আয়নন বিভবটা কি সেটা বলছি। বেশ, তাহলে আমার এইটা হচ্ছে মেন লাইন, এবং তাই কি বলবো, তাই বেরিলিয়াম ক্লোরাইড সমযোজী, আয়নন বিভব উচ্চ হলে সে কিন্তু Be2+ স্টেটে যেতে চাইবে না, আয়ন ফর্ম করতে চাইবে না, আয়নন বিভবের মানটা উচ্চ। তাই কি বেরিলিয়াম ক্লোরাইড সমযোজী ও জৈব দ্রাবকে দ্রাব্য। ওকে, এবং আকারটা ছোটো, আমরা এখানে পিরিয়ডিক টেবিলে দেখালাম আকারটা কেন ছোটো, কারণ এর সবার উপরে হচ্ছে বেরিলিয়াম আর সবার নিচে যেদের মধ্যে কম্পেয়ার করছে ট্রনসিয়াম আছে। তো ট্রনসিয়াম আকার সব থেকে আকার ছোটো, তাই এখান থেকে ইলেকট্রনকে বার করতে গেলে প্রচুর এনার্জি লাগবে। ওকে, দেখো কম্পেয়ার করি, আমি যে এটা বেরিলিয়াম, ঠিক আছে, এবং আমি কার মধ্যে কম্পেয়ার করছি, তার সঙ্গে ট্রনসিয়াম। তার আমার ওপরে ছিল সব থেকে ওপরে ছিল BE, তার নিচে ছিল ম্যাগনেসিয়াম,
তার নিচে ছিল ক্যালসিয়াম এবং সবার লাস্টে ছিল ট্রনসিয়াম। আমি বেরিলিয়াম এবং ট্রনসিয়ামের সাইজে কম্পেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছি মাত্র দুটো অরবিট আছে, ঠিক আছে। এখানে তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অরবিট, ঠিক আছে। পাঁচটা অরবিট থাকার জন্য কি এর সাইজটা বাড়ছে। আর আকার বড় হলে যে দূরে যে ভ্যালেন্স ইলেকট্রন, এখানেও দেখো ভ্যালেন্স ইলেকট্রন আছে দুটো, কিন্তু এখানেও ভ্যালেন্স ইলেকট্রন দুটো। ভ্যালেন্স ইলেকট্রন সেম হবে, ডাউন দ্য গ্রুপে ভ্যালেন্স ইলেকট্রন সেম থাকে। তাহলে এখানেও দেখো ভ্যালেন্স ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন, লাস্ট অরবিট দুটো ইলেকট্রন আছে। এরও লাস্ট অরবিটে দুটো ইলেকট্রনই আছে, কিন্তু এ হচ্ছে নিউক্লিয়াসের থেকে কিন্তু কাছে আছে, যেহেতু অ্যাটমিক সাইজটা ছোট, কিন্তু এই নিউক্লিয়াস থেকে কী হচ্ছে দূরে থাকবে। আর নিউক্লিয়াস থেকে দূরে থাকলে কী হবে, এই ইলেকট্রনকে বাইরে বার করতে গেলে আমি সহজে বাইরে বার করতে পারবো। অল্প এনার্জি লাগবে, অল্প এনার্জি দিলে ইলেকট্রনটা কিন্তু এই বন্ডিংটা ব্রেক করে সহজে বেরিয়ে চলে যাবে। দ্যাট মিন্স কি এর আয়নন বিভব মানটা কম, অল্প এনার্জিতে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এইখানকার ইলেকট্রন মানে এই দুটো ইলেকট্রন যে কোনো একটাকে আমি বাইরে বার করতে চাই এবং বেরিলিয়ামকে পজিটিভ আয়নে বা ক্যাটায়নে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে এনার্জি সাপ্লাই করতে হবে, প্রচুর পরিমাণে এনার্জি সাপ্লাই করতে হবে ইলেকট্রনকে। কেন বলছি, কারণ ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের দ্বারা বেশি আকর্ষণ বল দ্বারা বন্ধন করে আছে। এখন কি হচ্ছে, তাই এই ইলেকট্রনকে বার করতে গেলে আমার প্রচুর এনার্জি লাগছে, তাই এর আয়নন বিভবের মানটা হচ্ছে উচ্চ আয়নন বিভব হচ্ছে এখানে যে নিম্ন আয়নন বিভব। যার উচ্চ আয়নন বিভব তার ট্রনসিয়াম কিন্তু সহজে SR2+ স্টেটে মানে এই ইলেকট্রনটা বর্জন করে দেবে এবং এই ইলেকট্রনটা বর্জন করবে, SR2+ স্টেটে চলে যাবে এবং এটা আয়নীয় যৌগ তৈরি করবে। কিন্তু বেরিলিয়াম কিন্তু Be2+ স্টেটে সহজে যেতে চাইবে না, তাই Be কিন্তু সময় যৌগ, মানে এর ভ্যালেন্স ইলেকট্রন একটা, এখানে একটা ভ্যালেন্স ইলেকট্রন, এদিকে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিনের সঙ্গে তাকে কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, ঠিক আছে। তাই BeCl2 কিন্তু সমযোজী যৌগ তৈরি করবে। উল্টো দিকে ডাউন দ্য গ্রুপ মানে বেরিলিয়াম থেকে আমি ম্যাগনেসিয়াম, তার থেকে ক্যালসিয়াম, ট্রনসিয়াম এবং বেরিয়াম যদি নিচে নামবো আয়নীয় চরিত্র তত কিন্তু বাড়বে। ওকে, তার মেন কারণ হচ্ছে এইটা। আর একটা ব্যাপারটা যে জৈব দ্রাবকে সলভেন্ট ডিজলভিং ব্যাপারটা যেটা কোশ্চেন ছিল টপিক্সে, যে সমযোজী এবং জৈব দ্রাবকে দ্রাব্য, সেটি হলো তা যে কোনো সমযোজী যৌগ সবসময় কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। তোমরা এই জৈব দ্রাবকে দ্রাব্য এই লাইনটার জন্য যেটা মেন কনসেপ্ট আসছে সেটা হচ্ছে কি লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল। এখানে কি বলা হচ্ছে, অর্গানিক সলভেন্টকে আমরা বলবো জৈব দ্রাবক। জৈব দ্রাবক হচ্ছে নন পোলার, যাকে বলা হয় অধ্রুবীয়। ওকে, তার মানে অর্গানিক সলভেন্ট কি আমরা বলবো জৈব দ্রাবক। জৈব দ্রাবক মানে কি নন পোলার বা অধ্রুবীয়। ওকে, ঠিক তেমনি আমাদের সমযোজী যৌগ কি হয়, সমস্ত সমযোজী যৌগ হয় নন পোলার এবং অধ্রুবীয় প্রকৃতির। তো এখানে সমযোজী যৌগ কী বললাম, BeCl2, এটা হচ্ছে সমযোজী যৌগ। তা সে সাধারণত কিসের দ্রবীভূত হবে, তাই এটা লাইক ডিজলভ লাইক, এও নন পোলার, সমযোজী যৌগ নন পোলার। আবার অর্গানিক সলভেন্ট বা জৈব দ্রাবক সেও হচ্ছে কি নন পোলার বা অধ্রুবীয়। তাই দ্যাট মিন্স কি লাইক ডিজলভ লাইক, যে যেমন সে তেমনভাবে দ্রবীভূত হয়, তেমন দ্রাবকে দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে। তার মানে জৈব দ্রাবকে সাধারণতভাবে সমস্ত সমযোজী যৌগগুলো কী হচ্ছে দ্রবীভূত হচ্ছে। তার মানে এখানে অ্যান্সার কী হবে, যে BeCl2, অপশান সি হচ্ছে এখানকার রাইট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রদত্ত যে যৌগটিতে সর্বোচ্চ নিঃসঙ্গ জোর বিকর্ষণ বল দেখা যায়। নিঃসঙ্গ জোর মানে হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ বল দেখা যাচ্ছে, এটি হলো সর্বোচ্চ, সবথেকে বেশি কোথায়, এই LP রিপালশন সব থেকে বেশি কোথায় দেখা যায়, ClF3, IF5, SF4, XCF2। দেখো আমরা সবার আগে চারটে অপশানকে আমি লিখে নিচ্ছি। ClF3 প্রথম, ClF3তে কী আসছে, ClF3 H1/2 × V + X - C + A। Cl এর V এর ভ্যালু হচ্ছে 7, ভ্যালেন্স ইলেকট্রন 7, X হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, 3টে ফ্লোরিন আছে তাই 3, কোনো ক্যাটায়নিক চার্জ নেই 0, কোনো অ্যানায়নিক চার্জ নেই 0, H এর ভ্যালু আসছে 5। H এর ভ্যালু 5 মিনস হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন। sp3d হাইব্রিডাইজেশন স্ট্রাকচার হচ্ছে কি এইটা। এবং এখানে আমি দেখতে পাচ্ছি কটা লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার দেখতে পাচ্ছি। তার মানে দ্যাট মিনস হচ্ছে এখানে LP রিপালশন বা বিকর্ষণ আছে। ওকে, নেক্সট আসছি এখানে IF5 হচ্ছে কি সেই একই ফর্মুলা হাইব্রিডাইজেশন বারগুলো বসিয়ে দিলাম। এখানে V এর মান হচ্ছে 7 এবং X এর মান হচ্ছে কি 5, কারণ 5টা একযোজী পরমাণু কেন্দ্রীয় পরমাণু I এর সঙ্গে যুক্ত আছে। আর I হচ্ছে কি তার কেন্দ্রীয় পরমাণু এবং তার ভ্যালেন্স ইলেকট্রন হবে 7। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবারই ভ্যালেন্স ইলেকট্রন হয় 7। রেজাল্ট আসছে H এর ভ্যালু 6। H এর ভ্যালু 6 তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। sp3d2 আইডিয়াল স্ট্রাকচার হয় এইটা। এবং এখানে দেখা যাচ্ছে 5টা বন্ড পেয়ার আসছে, 5টা বন্ড পেয়ার হচ্ছে এই 5টা বন্ড পেয়ার এবং 5টা ফ্লোরিন হয়ে যাচ্ছে 5টা বন্ড পেয়ারে। এবং
একটা দেখো বন্ড বাকি থাকছে, সেই বন্ডে কে থাকবে? লোন পেয়ার। তাহলে আমার এখানে কোশ্চেন ছিল কি, এখানে এলপি রিপালশন কি আছে? নেই, কারণ এখানে লোন পেয়ারই একটা আছে। এখানে যেমন লোন পেয়ার আমার দুটো আছে, তাই এখানে কিন্তু রিপালশন বল কাজ করছে, কিন্তু এখানে লোন পেয়ারই একটা, তাই এই অপশানটা আমার কিন্তু বাদ পড়ে যাচ্ছে, কারণ এখানে কোনো রকম লোন পেয়ার রিপালশন নেই, কারণ লোন পেয়ার দুটো এখানে লোন পেয়ার নেই। ওকে, একটা আছে বলে। নেক্সট অপশানে আসছি SF4 এই একইভাবে হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা লিখে নিলাম। ভি এর মান 6, এক্স এর মান 4, এর রেজাল্ট আছে sp3d হলে একটু আগে যেটা করলাম, যেটা হচ্ছে এইটাই স্ট্রাকচার, sp3d এটাও ছিল। sp3d হলে আমার 5টা বন্ড হয়, 5টা বন্ডকে এভাবে ড্র করে নিলাম, এবং অ্যাটম কটা আছে এখানে? একযোজি পরমাণু 4টে ফ্লোরিন আছে, 4টে ফ্লোরিনকে বসালাম, এবং এই পজিশনে লোন পেয়ার, এবং এই স্ট্রাকচারের নাম হয় বিকৃত চতুস্তলকীয় বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। এবং দেখো এখানেও আবার কি লোন পেয়ার কটা আছে? একটা, তার মানে এখানেও কোনো বিকর্ষণ নেই। কি বিকর্ষণ নেই? এলপি মানে লোন পেয়ার নিঃসঙ্গ জোড় বিকর্ষণ বল এখানে নেই, তাই এই অপশানটাও মানে SF4 বাদ হয়ে গেল, এবং আমার কে বাদ হয়ে গেল? IF5 অপশান থেকে বাদ চলে যাচ্ছে দুটি। লাস্ট অপশান আসছে কি? XeF2 একই ফর্মুলা, H লিখে নিলাম, H বার করার ফর্মুলা 1/2, ভ্যালেন্স ইলেকট্রন 8, কারণ জিরন নোবেল গ্যাস, তার ভ্যালেন্স ইলেকট্রন 8টা, তার সঙ্গে কেন্দ্র দুটো একযোজি পরমাণু যুক্ত, তাই 2, বাকি সব 0। রেজাল্ট আছে 5 মানে আবার sp3d দাও এখানে 5, তাহলে sp3d হলে কি? জিরানকে প্রথমে লিখবে এইভাবে, দিয়ে 5টা বন্ড দেখালাম, 5টা বন্ড এইভাবেই তুমি দেখালে। কিন্তু এখানে দেখো আমার ফ্লোরিন কটা আছে? দুটো, দ্যাট মিনস এই পজিশনে একটা ফ্লোরিন, এই পজিশনে একটা ফ্লোরিন, বাকি যে বন্ডগুলো পড়ে আছে সেই বন্ডগুলোতে আমি কাকে অ্যাড করব? তাকে আমি অ্যাড করবো এখানে আমার এটা, বাকি পজিশন অ্যাডগুলোতে আমি লোন পেয়ারকে অ্যাড করছি। তাহলে দেখো এখানে কিন্তু লোন পেয়ার কটা আছে? 3টে, তা লোন পেয়ারের সংখ্যা এখানে LP 3টে আছে, তাই এখানে বিকর্ষণের মানটা কিন্তু বেশি হবে সব থেকে, তাই অ্যান্সার হবে সব থেকে বিকর্ষণ মানে LP বিকর্ষণ সব থেকে বেশি কোথায়? অ্যান্সার হবে আমার কি? XeF2। ওকে, লাস্টে আমরা লিখে দিলাম XeF2তে 3টি লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে, 3টি নিঃসঙ্গ জোড় বা জোড় ইলেকট্রন বলা দরকার, নিঃসঙ্গ জোড় আছে, তাই LP বিকর্ষণ সব থেকে বেশি এখানে, তাই উত্তর কী হবে? অপশান ডি, XeF2। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, দুটি তালিকা দেওয়া হয়, তালিকা 1 এবং তালিকা 2 দেওয়া আছে। ওকে, এখানে আমরা কী দেখবো? এটা নিট 2022 কোশ্চেন, যে MgH2, GeH2, P2H6, HF যথাযথ ইলেকট্রনযুক্ত, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন আধিক্য মানে এক্সট্রা ইলেকট্রন আছে, এবং আয়নীয়, এগুলোর মধ্যে কোনটা আয়নীয় বলতে হবে, কোথায় ইলেকট্রন ঘাটতি আছে সেটা বলতে হবে, কোথায় ইলেকট্রন আধিক্য আছে বলতে হবে, আর যথাযথ মানে পারফেক্টলি ইলেকট্রন আছে সেটা বলতে হবে। ওকে, 4টে অপশন দেওয়া আছে, কোন ম্যাচিংটা বেশি পারফেক্ট বা অ্যাকচুয়াল অ্যান্সার সেটা আমাকে বার করতে হবে। আমরা এখানে এই অপশানটা একটু চেঞ্জ করে নেব, GeH4। ওকে, প্রথমে আমরা লিখছি MgH2 প্লাস আর 2H মাইনাস। ওকে, দ্যাট মিনস এটা আমরা বলতে পারি আয়নীয়। নেক্সট অপশান কী দেওয়া ছিল? GeH4 জি হচ্ছে জার্মেনিয়াম। আমরা এটা কোন গ্রুপে পাবো? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, SN, এই গ্রুপটা। ওকে, এবং এই গ্রুপে বা লেড, এই গ্রুপে আমি জানি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে, কার্বনের অ্যাটমিক নাম্বার 6 মানে 2,4, তাহলে সবারই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, সবারই ভ্যালেন্স ইলেকট্রন 4। তাহলে আমি এখানে যদি দেখি যে জার্মেনিয়াম জি 1 2 3 4, এখানে চারদিকে 4টে হাইড্রোজেন আছে, যেমন আমার মিথেনের গঠন হয়, মিথেনকে যেমন করে দেখানো হয় সেইভাবে আমি এখানে দেখাবো, এবং এখানে 4টে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, 4টে সমযোজী বন্ধন। ওকে, দ্যাট মিনস আমি বলতে পারি জিইকে মাঝখানে রেখে 1 2 3 4, চারদিকে 4টে বন্ড তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে কি পারফেক্ট, দ্যাট মিন্স অপশান যথাযথ ইলেকট্রন যুক্ত, যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কি যথাযথ ইলেকট্রন যুক্ত, মানে ইলেকট্রনের ঘাটতিও নেই, ইলেকট্রন এক্সেসও নেই। ওকে, তাই GeH4 হচ্ছে যথাযথ ইলেকট্রন যুক্ত।
আর MgH2 হচ্ছে কি আয়নীয়। ঠিক আছে, দুটো অপশান। নেক্সট আসছে আমাদের দেখো B2H6। দেখ B2H6 ডাই বোরেন, বয়কার ডাইবোরেন। দ্যাট মিনস আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে প্রপারলি দেখো আমি এখানে কটা বন্ড দেখাতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8টা, 8 বন্ড। 8 বন্ড মিন্স 8 ইন্টু 2, দ্যাট মিন্স হচ্ছে 16 ইলেকট্রন। কিন্তু আমি যদি ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করি, কারণ বন্ধন গঠনে ভ্যালেন্স ইলেকট্রন ইনভলভ হয়, বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। 5 মানে হচ্ছে কি 2,3, 3টে ভ্যালেন্স ইলেকট্রন। এখানে আরেকটা বোরন আছে B2, তার মানে আরও 5, তার মানে 2,3, এখানে 3। আর হাইড্রোজেন আছে 6টা হাইড্রোজেন, তার মানে হচ্ছে কি 6 ইলেকট্রন। তার মানে 3 + 3 + 6, দ্যাট মিন্স হচ্ছে যোগ করলে 12 ইলেকট্রন। তার মানে বলছে কি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। দ্যাট মিনস এখানে কিন্তু আমার 3 সেন্টার 2 ইলেকট্রন হয়, দ্যাট ইজ কল্ড ব্যানা বন্ড। ওকে, যেমন আমি করতে পারি যে বি বন্ড বন্ড, বি বন্ড বন্ড, এখানে আমি হাইড্রোজেনকে রাখলাম, এখানে আমি হাইড্রোজেনকে রাখলাম, এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখানে হয় কি বললাম, এই কটার মধ্যে 3 সেন্টার 2 ইলেকট্রন, সি ফর সেন্টার, 3 সেন্টার 2 ইলেকট্রন, ব্যানা বন্ড তৈরি হয়, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। তাই যখনই তোমার B2H6 দিয়ে অপশান থাকবে, B2H6-এ কিন্তু ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, বোরনের মধ্যে ইলেকট্রন ঘাটতি থেকে যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটা যৌগ তৈরি হচ্ছে। তাই এখানে অপশান কী হবে, B2H6 মানে হচ্ছে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। ওকে, অ্যান্ড লাস্ট অপশান হচ্ছে কি HF। HF-কে দেখো, HF-এ কী করবো, H বন্ড HF, তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন একটা, আর ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রন 1, কারণ ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, 9 মিনিস 2,7, 7 ভ্যালেন্স ইলেকট্রন। এবার বন্ড গঠনের জন্য এটার মধ্যে বন্ড তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে H বন্ড F। কিন্তু দেখো ফ্লুরিনের মাথায় এই নিঃসঙ্গ ইলেকট্রনগুলো থেকেই যাচ্ছে, যারা কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না। ঠিক আছে, তাই এইটা হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন আধিক্য। আধিক্য কী আধিক্য, অবশ্যই ইলেকট্রন আধিক্য। তাহলে HF হচ্ছে কি ইলেকট্রন আধিক্য সেন্টার, ইলেকট্রন বেশি আছে এখানে HF-তে। ওকে, তাহলে আমি এখানে বললাম এই HF ইলেকট্রন আধিক্য, একটা হচ্ছে এটা 4 নম্বর ইলেকট্রন আধিক্য। B2H6-কে বলছি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, দ্যাট মিন্স এটা হচ্ছে 3। GeH4 যথাযথ ইলেকট্রনযুক্ত, দ্যাট মিন্স এটা হচ্ছে 2। এবং MgH2 হচ্ছে আয়নীয়, মানে ম্যাগনেসিয়াম 2+, এবং 2H- আয়নে ভাঙছে, এটা হচ্ছে 1। তাহলে দেখো অপশান কোনটা হচ্ছে, 1-এর সঙ্গে ডি, 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে এ, দ্যাট মিন্স অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 19, জলীয় দ্রবণে Cu2+ আয়নটি Cu+ আয়ন অপেক্ষা অধিক সুস্থির, মানে Cu2+-এর স্টেবিলিটি Cu+-এর থেকেও বেশি। এর কারণ কি, প্রথম আয়নন এনথ্যালপি, অ্যাটোমাইজেশন এনথ্যালপি, হাইড্রেশন এনথ্যালপি, আর দ্বিতীয় আয়নন এনথ্যালপি। আমি এই 4টে অপশনের মধ্যে প্রথমে অ্যাটোমাইজেশন এনথ্যালপিকে বাদ দিলাম, এবং এখানে আয়নন এনথ্যালপি তো অবশ্যই এখানে কম্পেয়ার করা হবে, তার সঙ্গে যেটা হচ্ছে হাইড্রেশন এনথ্যালপি এখানে আমরা ইউজ করব। তাহলে এখানে প্রথম অপশান এটা আমি বাদ দিলাম, বাকি 3টের মধ্যে আমাকে অ্যান্সার চুজ করতে হবে। আচ্ছা, এখানে অ্যান্সার হবে হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনথ্যালপি। ব্যাপারটা দেখো কী হচ্ছে, যে আমরা জানি কপার, তো অ্যাটমিক নাম্বার 29, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কি 3d10 4s1, কপারের ক্ষেত্রে বললাম। এবার কপার এখানে দেওয়া যায় Cu+ এবং Cu2+ স্টেট। Cu+ স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, এই 4s1টা থাকলো না, দ্যাট মিন্স হচ্ছে 3d10। ওকে, 3d10 হচ্ছে কি স্টেবল, একটা স্থায়ী
সিএসিএল বা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, D10 কনফিগারেশন মানে হচ্ছে স্টেবল। কিন্তু যখন এটা কপার প্লাস তার মানে এটা হাইলি স্টেবল কনফিগারেশন। যখন কপার 2+ তখন দেখো 3D9, কারণ 4s1 এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে এবং ডি থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই সে কী হবে, কপার 2+ হবে। তার মানে কপার 2+ ক্ষেত্রে 9D9 সিস্টেম হয়ে যাচ্ছে। এবং এটা তখন কি যে পার্সিয়াল ফিল, অসম্পূর্ণ ডি সাবসেল, আর এটা সম্পূর্ণ বা পূর্ণ ডি সাবসেল ছিল। তাই অসম্পূর্ণ বা আংশিক ফিল্ড ধরে কিন্তু তার স্টেবিলিটি কমছে, তাই অনুযায়ী কম সিএসি। তাই এই অনুযায়ী ভাবলে, ইলেকট্রন বিন্যাস রেসপেক্টে ভাবলে কিন্তু Cu2+ আনস্টেবল অ্যাজ কম্পেয়ার দেন Cu+। The Cu+ কিন্তু মোর স্টেবল ডিউ টু ফর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, বাট আমরা কি বলছি, তাই ফ্রি স্টেট বা সলিড স্টেটে Cu+-এর তুলনায় বেশি, Cu+ অধিক সুস্থির, Cu+ তুলনায় বেশি সিএসিএল মানে বেশি স্টেবল। কিন্তু জলে মানে অ্যাকোয়াস মিডিয়ামে ব্যাপারটা উল্টে যাচ্ছে, মানে Cu+ স্টেবল কখন, যখন সেটা সলিড স্টেটে আছে। ওকে, কিন্তু যখন অ্যাকোয়াস স্টেটে আছে তখন কে বেশি স্টেবল হয়ে যাচ্ছে, Cu2+। এবং কেন হচ্ছে স্টেবল তার ব্যাখ্যা আমাকে দিতে হবে। ওকে, ইন অ্যাকোয়াস মিডিয়াম কী বলা আছে, ইন অ্যাকোয়াস মিডিয়ামে কী হচ্ছে, যখন অ্যাকোয়াস মিডিয়াম যখন কপার আয়ন জলীয় দ্রবণে থাকে তখন পরিস্থিতি বদলে যায়, কারণ এখানে হাইড্রেশন এনথ্যালপি মানে আয়নকে জল অণু ঘিরে শক্তি মুক্তি হয়। যখন জল অণু ঘিরে ধরছে আয়নকে তখন একটা শক্তির মুক্ত করছে, এই মুক্ত শক্তিটাই কিন্তু তাকে আয়নাইজ হতে বা Cu+ থেকে Cu2+ হতে সাহায্য করছে এবং এখানে স্টেবল স্টেটে রাখতে দিচ্ছে। এবার সেটা পরে আসছি। তাহলে কি বললাম, যখন ড্রাই স্টেট বা ফ্রি স্টেটে আছে বা সলিড স্টেটে আছে তখন কিন্তু বললাম Cu2+ কিন্তু কম স্টেবল, Cu+ বেশি স্টেবল, কারণ ফর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন D10 কনফিগারেশনের জন্য। কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে বা জলীয় দ্রবণে কিন্তু হাইড্রেশন এনথ্যালপি চলে আসছে, তার জন্য কি বলবো, জলীয় দ্রবণে Cu2+ মোর স্টেবল অ্যাজ কম্পেয়ার দেন Cu+। ওকে, হাইড্রেশন এনথ্যালপি ব্যাপারটা কী বা হাইড্রেশন শক্তি কী, যে কী বলা হচ্ছে, হাইড্রেশন এনার্জি হলো জলে আয়নকে জল অণু দ্বারা ঘিরে ফেলার সময় যে শক্তির মুক্ত হয়। তাহলে জলে কোনো আয়নকে দিচ্ছে, সেই আয়নকে ঘিরে ফেলছে, যে Cu+কে দিলে জলে H2O আমার পোলার H2 আর নেগেটিভ এবং পজিটিভ পোল আছে তাকে ঘিরে ধরছে এবং এটা শক্তির মুক্তি করছে। এটি চার্জ ডেন্সিটি মানে চার্জ বাই সাইজ রেশিওর উপর নির্ভর করে। Cu2+-এর চার্জ ডেন্সিটি অনেক বেশি, Cu2+ চার্জ ডেন্সিটি অনেক, কারণ Cu2+ আর Cu+ যদি কম্পেয়ার করি এখানে চার্জ বেশি আছে এবং আকারটা ছোট, এখানে চার্জ কম আকারটা বড়। তাই কি কারণ কী বলে, Cu2+ চার্জ ডেন্সিটি অনেক বেশি হচ্ছে, কারণ চার্জ হচ্ছে কি +2 এবং আয়না আকার ছোটো Cu2+-এ। ফলে Cu2+-এর হাইড্রেশন এনথ্যালপি অনেক বেশি হচ্ছে। কত হাইড্রেশন এনথ্যালপি, এখানে শক্তির বর্জন হচ্ছে -2100, ঠিক আছে, কিলোজুল পার মোল। অন্যদিকে Cu+-এর হাইড্রেশন এনথ্যালপি, Cu+ হাইড্রেশন কোনো হচ্ছে -600। তার মানে Cu+ জলে দ্রবীভূত থাকলে সেখানে আমার এত পরিমাণ শক্তি রিলিজ করবে বা মুক্ত করবে, আর এখানে হবে কত শক্তি মুক্ত করছে, -2100 কিলোজুল পার মোল শক্তির মুক্তি করছে। এই বড় অ্যামাউন্টের শক্তির মুক্তি ঘটছে বলেই কিন্তু আমার Cu2+ অধিক স্টেবল হচ্ছে জলীয় দ্রবণে, ঠিক আছে। এই বিশাল নেগেটিভ হাইড্রেশন এনথ্যালপি Cu2+কে জলে অধিক সিএসিএল করে দিচ্ছে। এবার কি বলা হচ্ছে, যে হাইড্রেশন এনথ্যালপি মানে কি, আয়ন যত ছোট হবে, যত ছোট এবং যত বেশি চার্জ যুক্ত ততই তার চার্জ ডেন্সিটি বেশি। তাই ওই জন্য বললাম Cu2+-এর চার্জ ডেন্সিটি বেশি, কারণ আয়ন Cu2+ আর Cu+ মানে Cu+ বড়, এটা ছোট, আর ছোট তার সঙ্গে বেশি চার্জ 2+ দেওয়া আছে, চার্জ ডেন্সিটি এটা বেশি। ওকে, বেশি চার্জ ডেন্সিটি মানে জলের অণু ডাইপোল অণুর সাথে বেশি আকৃষ্ট হবে, ফলে হাইড্রেশন এনথ্যালপি কী হচ্ছে, অনেক বেশি নেগেটিভ হচ্ছে। হাইড্রেশন নেগেটিভ মানে বুঝতেই পারছি, এখানে নেগেটিভ হচ্ছে 2100 নেগেটিভ, আর Cu+-এর ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে -600, আর Cu2+-এর ক্ষেত্রে -2100 বা 2100 সামথিং কিছু একটা হয়। ওকে, তার Cu2+-এর চার্জ ডেন্সিটি, তার মানে এখানে বুঝতে পারছি এই যে চার্জের মানটা বেশি হচ্ছে, বেশি পরিমাণে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে অ্যাজ কম্পেয়ার দেন Cu+, তার জন্য কিন্তু আমার Cu2+ জলীয় দ্রবণে অধিক স্টেবল হচ্ছে, বেশি পরিমাণে শক্তি রিলিজ করছে। তাই Cu থেকে Cu2+ তৈরি করতে ফার্স্ট এবং সেকেন্ড আয়নাইজেশন এনার্জি লাগে, ঠিক আছে। এই সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটাকে কিন্তু কে সাপ্লাই করছে, এই হাইড্রেশন এনথ্যালপি যে এনার্জি রিলিজ হচ্ছে সেই কিনা Cu থেকে Cu2+ হতে সাহায্য করছে এবং সেটা জলীয় দ্রবণে Cu2+ হাইলি স্টেবল হিসাবে থাকছে। ওকে, যদি আমি সংক্ষেপে বলি যে ড্রাই স্টেট বা সলিড স্টেটে কী বলবো, যে Cu+ মানে 3D10 কনফিগারেশন Cu+ পূর্ণ সেল, তাই বেশি সিএসএল, তার মানে Cu+ এখানে বেশি স্টেবল অ্যাজ কম্পেয়ার দেন Cu2+। কখন, সেটা ড্রাই স্টেট বা সলিড স্টেটে। বাট ইন অ্যাকোয়া স্টেট, ঠিক আছে, থার্মোডাইনামিক দিক থেকে ভাবলে Cu2+ মানে হাইড্রেশন এনথ্যালপি অনেক বেশি হচ্ছে, বেশি নেগেটিভ আর কি, বেশি নেগেটিভ, বেশি পরিমাণে অধিক শক্তি রিলিজ হচ্ছে, যার জন্য Cu2+ এর সি স্টেবিলিটি এখানে বেশি অ্যাজ কম্পেয়ার দেন Cu+।
ঠিক আছে, তারা হাইড্রেশন পয়েন্টটা হাইড্রেশন এনথালপির জন্য জলীয় দ্রবণে অ্যাকোয়াস স্টেটে জলীয় দ্রবণে CO2 প্লাস আয়নের স্টেবিলিটি বাড়ছে। তাই আমার কোশ্চেন ছিল সিম্পল, এতটা তুমি কনসেপ্টটা দেখতে পারো, বাট আমার অ্যান্সার হবে কি অপশন হচ্ছে সি, যে জলীয় দ্রবণে CO2 প্লাস আয়নটি সিউ প্লাস আয়ন অপেক্ষা অধিক সুস্থির, তার কারণ হলো হাইড্রেশন শক্তি। ওকে, তোমরা এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে জাস্ট রিডিং করে নিতে পারো একবার কনসেপ্টটার জন্য, বা করে নোট ডাউন করে নিতে পারো। ওকে, আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 20। প্রদত্ত যৌগগুলির মধ্যে যেসব যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষকে 8টি ইলেকট্রন নেই তার সংখ্যা হলো, মানে NH3, AlCl3, BeCl2, PCl5, মানে কোথায় কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন নেই দেখতে হবে। ওকে, দেখো তাহলে আমরা প্রথমেই কাকে লিখছি, NH3। NH3 কীভাবে লিখব, যে নাইট্রোজেন এখানে কি হচ্ছে একটা লোন পেয়ার থাকে, এটা হচ্ছে NH3 স্ট্রাকচার। আর এই যে স্ট্রাকচার করছে একটা বন্ড মানে কত ইলেকট্রন, 2টো ইলেকট্রন। ওকে, তাহলে কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ এখানে কত ইলেকট্রন আছে, 8টাই আছে, এখানে 2টো, আর প্রতিটা বন্ডের জন্য 2টো করে ইলেকট্রন, মানে 8টা ইলেকট্রনই কিন্তু এখানে আছে। নেক্সট যে অপশানে আসছে সেটা হচ্ছে কি AlCl3। আচ্ছা AlCl3 অ্যালুমিনিয়াম 1টা 2টো 3টে, Cl ইলেকট্রন কটা ইনভলভ হচ্ছে, 1 2 3 4 5 6 6 ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কেন্দ্রীয় পরমাণু 8 ইলেকট্রন কিন্তু এখানে নেই, এখানে বললাম আছে। তারপরে আসছে কি BeCl2, তাহলে কে মাঝখানে রাখলাম, এদিকে Cl, এদিকে Cl, কটা ইলেকট্রন ইনভলভ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে, তার মানে 4 ইলেকট্রন, এরাও কিন্তু 8 ইলেকট্রন নেই। অ্যান্ড লাস্ট অপশান হচ্ছে কি PCl5 ক্ষেত্রে দেখব P 5টা বন্ড, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে Cl 5টা ক্লোরিন, ইলেকট্রন কটা ইনভলভ আছে, 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 10 ইলেকট্রন। দ্যাট মিন্স 4 ইলেকট্রন, এটা এখানে অষ্টক নেই, এখানে 10 ইলেকট্রন, এখানেও 8টা থেকে বেশি, এখানে 6 ইলেকট্রন 8টা থেকে কম, একমাত্র 8 কোনটা হচ্ছে NH3-তে। ওকে, তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে, একটাতে মাত্র NH3-তে মাত্র 8 ইলেকট্রন ইনভলভ আছে, বাকি এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, এটাতে কম আছে 8-এর থেকে, এটা তো 8-এর থেকে কম আছে, 8-এর থেকে বেশি আছে, তার অ্যান্সার কটাতে নেই বলেছে, তাই AlCl3-তে নেই, BeCl2-তে নেই, PCl5-এ নেই, তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশান 3। ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে আমার অপশান 3, যে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন নেই, অপশান 3টে, AlCl3-তে নেই, BeCl2-তে নেই, PCl5-এ নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 21, আবার একটা তালিকা দেওয়া আছে, আমাকে ম্যাচিং করতে হবে। এখানে যৌগ নাম দেওয়া আছে এবং তার আকৃতি এবং গঠন দেওয়া আছে, NH3, BrF5, XCF4, SF6। ওকে, ত্রিকোণীয় পিরামিড আকৃতি, বর্গাকার সমতলীয়, অষ্টতলকীয় এবং বর্গাকার পিরামিড আকৃতি। এবার দেখো লোন পেয়ার না থাকলে আমরা স্ট্রাকচার সহজেই বলে দিতে পারবো, লোন পেয়ার থাকলে একটু তাদের স্ট্রাকচারের বিকৃতি আসবে, দেখে নাও। আচ্ছা, প্রথমে আমরা করছি NH3 ক্ষেত্রে আমরা সেই একই ফর্মুলা যেটা দরকার সেটা লিখে নিলাম, হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা। এবার এখানে ভ্যালুগুলো বসাতে হবে, ভ্যালুগুলো কত বসাবো, নাইট্রোজেন ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে, হাফ, নাইট্রোজেন ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, এক্স হচ্ছে কি 3টে হাইড্রোজেন 3, বাকিটা লিখলাম না 0। নেক্সট রেজাল্ট আসছে 5 আর 3 8, এদিকে 4, তার এইচে ভ্যালু যদি 4 হয় সংক্রায়ন হয় sp3 সংক্রায়িত বা হাইব্রিডাইজড। sp3 হলে আমরা জানি sp3 একটা বন্ড 2টো বন্ড, এটা হচ্ছে sp3 স্ট্রাকচার। তুমি সবার আগে sp3 স্ট্রাকচারটা ড্র করে নাও। এবার দেখো কটা বন্ড পেয়ার আছে, 3টে হাইড্রোজেন মিন্স হচ্ছে আমি এখানে বসাবো 3টে হাইড্রোজেন বসিয়ে দিলাম, তার একটা পজিশনে কী থাকবে, লোন পেয়ারকে ছাড়া স্ট্রাকচারটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে কি লোন পেয়ারকে বাদ দিয়ে এই লোন পেয়ারকে দেখবো না, লোন পেয়ারকে বাদ দিয়ে আমি কি দেখছি, কোন জায়গাটা দেখবো, এইটুকু, এটা পিরামিডের চূড়া, 3 ডাইমেনশনাল ভেবে নাও, এটা 3 দিকে 3 ট্রায়াঙ্গেল আছে। ওকে, এটা পিরামিড, তাই নাম হবে কি,
অষ্টতলকীয় দেখতে কেমন হচ্ছে, আমি করছি কি এখানে বিআর 1 2 3 4 5 6টা। ওকে, এক্ষেত্রে আমি দেখি যে 3 ডাইমেনশন বললে এইটা হচ্ছে স্কোয়ারের মধ্যে আসবে, আর এইটা হচ্ছে ওপর থেকে পিরামিডের মতো এটা। ওকে, তো সেই রেসপেক্টে আমি অ্যাটমগুলোকে বসিয়ে দিই। এখন BrF5 অ্যাটমকে বসাচ্ছি, এখানে একটা ফ্লোরিন 3 4 5টা, একটা বন্ড ফাঁকা, এই বন্ডের ক্ষেত্রে কী বসবে, লোন পেয়ার। তাহলে লোন পেয়ারকে বাদ দিয়ে আমি কি দেখছি, লোন পেয়ারকে এইটা হচ্ছে বেস, আর ওপর থেকে এটা হচ্ছে পিরামিড নামছে। ঠিক আছে, তাহলে এখানে কি বললাম, এইটা হচ্ছে বেস পয়েন্ট 4টে ফ্লোরিন, আর ওপর থেকে এটা পিরামিডের শীর্ষবিন্দু। ওকে, এখান থেকে আমার পিরামিড, তাই কি এটা কি বলবো, পিরামিড আকৃতি। ওকে, নেক্সট অপশান কী আছে, নেক্সট অপশান দেখো আমাদের দেওয়া আছে XCF4। XCF4 করো, XEF4, তাহলে এই সমান কি, এইচের ভ্যালু বসাচ্ছি, সরি ভি এর ভ্যালু বসাচ্ছি এখানে 8 প্লাস এক্স হচ্ছে 4 মাইনাস 0 প্লাস 0। জেনন নোবেল গ্যাস, তার ভ্যালেন্সি একটা হচ্ছে 8, এটা হচ্ছে ভি এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু হচ্ছে কি 4টে ফ্লোরিন আছে বলে 4, তো রেজাল্ট আসছে কি 6, আর 6 হলে আবার হাইব্রিডাইজেশন হবে কি sp3d2। sp3d2 হলে তার শেপটা কেমন হবে বললাম একটু আগে, এক্সিকে মাঝখানে লেখানো, এখানে ছিল XCF4, তাহলে একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, 4টে বন্ড, এটা উপরে দিকে, এটা নিচে। এখন যদি 3 ডাইমেন্স করি, তা এখানে এটা হচ্ছে প্লেনে আছে, এটা স্কোয়ার প্লেনে আছে। ওকে, আর এখানে উপর থেকে শীর্ষবিন্দু নামছে এটা। এবার দেখো এখানে কি আছে, XCF4 লেখা আছে। F4 থাকলে আমি কি করব, মিন্স একটা ফ্লোরিন, দুটো ফ্লোরিন, 3টে ফ্লোরিন, 4টে ফ্লোরিন, এইখানে লোন পেয়ার থাকলো এবং এখানেও লোন পেয়ার থাকলো। তাই এই পিরামিডের চূড়াটা কোনো কাজে লাগবে না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচারটা দেখবো, এইটা তো এটা প্লেন, মানে এটা বলবো সমতলীয় বর্গাকার। তাহলে XCF4 কী হচ্ছে, সমতলীয় বর্গাকার। অ্যান্ড লাস্ট অপশান SF6 এত কমন এক্সাম্পল, যেটা আমি এখানে কোনো কিছু বার করছি না, একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, 4টে, 5টা, 6টা, দেখেই বুঝতে পারছো এটা হতে গেলে হাইব্রিডাইজেশন হয় sp3d2, এবং এখানে 6টাই ফ্লোরিন আছে, 6টা ফ্লোরিন আছে, মানে আমি কি বলবো যে 6টা পজিশন, এখানে ফ্লোরিন বসাবো, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এবং এখানে ফ্লোরিন, এবং এটা যে স্ট্রাকচার হচ্ছে এরকম, এটা হচ্ছে ব্যাপারটা। আবার নিচে থেকে দেখালে এটা হচ্ছে কি অষ্টতলকীয় গঠন, কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার না থাকলে অষ্টতলকীয়, লোন পেয়ার ছাড়া। ওকে, তাহলে এখন আমরা দেখিনি এই তালিকা থেকে যে NH3 আমাদের কী হলো, NH3 গঠনটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিড আকৃতি, দ্যাট মিন্স হচ্ছে এটা স্ট্রেট লাইন। BrF5 হচ্ছে কি বর্গাকার পিরামিডীয়, মানে এটা। XCF4 বর্গাকার সমতলীয়, অ্যান্ড SF6 অষ্টতলকীয়। তার মানে একের সঙ্গে এ এর অপশান কী দেওয়া আছে, একের সঙ্গে এ দিয়ে একটাই অপশান শুরু হয়েছে, তার মানে এখানে অপশান এ হচ্ছে অ্যান্সার। একের সঙ্গে এ, দুয়ের সঙ্গে ডি, দুয়ের সঙ্গে দেখো ডি করেছি, এই যে অ্যারোটা আসছে, দুয়ের সঙ্গে ডি। ওকে, বেশ, তার এখানে অ্যান্সার হচ্ছে কি এইটা। তোমরা অবশ্যই ডিটেলসটা দেখবে কীভাবে আসছে, শুধুমাত্র এই করে এক্সাম্পল না, তোমরা প্রসেসটা যেন বোঝার চেষ্টা করবে, যে আমাকে যাই দেখ না কেন আমি যেন বার করতে পারি। ঠিক আছে, যেমন এখানে একমাত্র আইডিয়ালভাবে হয়ে গেল SF6, যেখানে কোনো রকম লোন পেয়ার নেই, তো এখানে অষ্টতলকীয়। বাকি যখনই লোন পেয়ার আসবে তখন তার স্ট্রাকচারে কিন্তু পরিবর্তন ঘটবে বা বিকৃতি আসবেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এখন দেখো কোশ্চেন নাম্বার 22, এটাই আজকের শেষ কোশ্চেন। সঠিক উত্তরটি নির্বাচন করো। ওজনের 3টি রেজোনেটিং গঠন সম্ভব, মানে ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব। BF3 দ্বিমেরু ভ্রামকের মান 0, NH3 দ্বিমেরু ভ্রামক NF3 অপেক্ষা কম, আর CO3 2- আয়নের 3টে ক্যানোনিক্যাল গঠন
অঙ্কন সম্ভব। অ্যান্সার খুবই সহজ কোশ্চেন। এখানে অ্যান্সার দেখো অপশান ডি হবে, কিন্তু আমরা দেখব অপশান এ কেন হবে না, অপশান বি কেন হবে না, অপশান সি কেন হবে না। প্রথমে আসছি অপশান এ, মানে ওজনের 3টি রেজোনেটিং গঠন অঙ্কন সম্ভব। সম্ভব বলেছে, দেখব করা সম্ভব। ওজন মিন্স হচ্ছে O3। O3তে আমরা কি আসছি, অক্সিজেন একদিকে ডবল বন্ড অক্সিজেন, একদিকে সিঙ্গেল বন্ড। এটা অ্যাকচুয়ালি এটা কোঅর্ডিনেট বন্ড, তো এটা সিঙ্গেল বন্ডের মতো কাজ করবে। এখানে লোন পেয়ারটা থাকবে এইটা, এটা। নেক্সট স্টেপে আমরা কী দেখব, রেজোনেটিং গঠন হিসাবে আমরা দেখছি কি এই লোন পেয়ারটা এখানে নামছে এবং এ উঠছে এখানে। ওকে, এইভাবে আমরা করতে পারছি ও সিঙ্গেল বন্ড ও ডবল বন্ড ও, দ্যাট মিন্স এখানে ডাবল লোন পেয়ার, এখানে ট্রিপল লোন পেয়ার। বা আমরা যে চার্জের রেসপেক্টে দেখাই, যেমন ধরো অক্সিজেন এখানে করলাম, অ্যাকচুয়ালি তো বেন্ড স্ট্রাকচার হয়, এখানে করলাম এইটা, এখানে পজিটিভ চার্জ, ওকে, উইথ লোন পেয়ার করলাম, এখানে নেগেটিভ চার্জ, এখানে এটা। নেক্সট স্টেপে আমরা কী করব, যে এই একটা ইলেকট্রন পেয়ার এখানে নামলো এবং একটা ইলেকট্রন পেয়ার এখানে উঠলো, তাহলে নেক্সট যে ছবিটা হবে সেইটা হচ্ছে কি অক্সিজেন, এটা যেমন তেমনই রাখলাম। এখানে বন্ড সিঙ্গেল বন্ড হলো এবং এখানে ডবল বন্ড হলো। ডবল বন্ড মিন্স দুটো লোন পেয়ার থাকলো, এখানে 3টে লোন পেয়ার উইথ নেগেটিভ চার্জ। তাহলে এই দুটো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার কার, আমার O3। এর অ্যাভারেজ স্ট্রাকচারটা আমি কি দেখতে পারি, অ্যাভারেজ রেজোনেটিং স্ট্রাকচার যেটা আমরা বলছি কি, তাহলে প্রতিটা অক্সিজেন, এখানে অক্সিজেন, একটা বন্ড এখানে, একটা বন্ড এখানে, এখানে পজিটিভ চার্জ এবং তার সঙ্গে এখানে লোন পেয়ারগুলো বসিয়ে দাও। ওকে, এবং দেখাচ্ছে কি যে একটা নেগেটিভ চার্জ দুটো অ্যাটমের মধ্যে ঘুরছে, এ অ্যাটম, তার প্রতিটা অক্সিজেন কী পাচ্ছে, নেগেটিভ চার্জ, মানে হাফ নেগেটিভ করে পাচ্ছে। তাহলে এখানে রেজোনেটিং স্ট্রাকচার কটা হচ্ছে, দুটো। ওকে, এই একটা ফর্ম, এই একটা ফর্ম, কার ক্ষেত্রে O3। নেক্সট আসছে আমরা কি BF3 দ্বিমেরু ভ্রামকের মান 0 নয়। দেখে এই অপশান, তার মানে এখানে কি যে ওজনের 3টি বলেছে, আমি কত পাচ্ছি, দুটো পাচ্ছি, তার মানে এই অপশানটা ভুল। ওকে, BF3 দ্বিমেরু ভ্রামক 0 নয়। BF3 মানে কি, এখানে আমি পাশেই করে দিতে পারি BF3, BF3 এইটা, এটা হচ্ছে BF3 গঠন। এই BF3 গঠনে এই বন্ধনের ভ্রামকটা কাজ করছে ফ্লোরিনের দিকে, এই বন্ধনের ভ্রামক কাজ করছে ফ্লোরিনের দিকে, এই বন্ধনের ভ্রামকও কাজ করছে এই ফ্লোরিনের দিকে, কারণ ফ্লোরিন হচ্ছে কি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার দেন বোরন। তাহলে এই দুটো বন্ধনের লব্ধি ভ্রামকের মানটা, লব্ধি ভ্রামক কাজ করছে এই দিকে, এবং যেটা কি না এক্স্যাক্টলি বিপরীতমুখী একে অপরের, এবং এদের মান কি বা ম্যাগনিটিউড কি সমান। তাই জন্য মিউ রেজাল্টিং আর ইজ ইকুয়াল টু 0, দ্বিমেরু ভ্রামক 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ভ্রামকের, এই দুটো বন্ধনের লব্ধি ভ্রামক কাজ করছে এই দিকে, এবং এই বন্ড BFটার ভ্রামক কাজ করছে ঠিক অপোজিটে, এবং এদের মান একে অপরের সমান এবং বিপরীতমুখী। তাই এটা হচ্ছে 0 নয় বলা আছে। তাই এই অপশানটা আমি কি বলবো, এই অপশানটা আমার ঠিক নেই, এই অপশানটাও ভুল। এবার আসছি কি NH3 এবং দ্বিমেরু ভ্রামক NF3 অপেক্ষা কম। NH3 দ্বিমেরু ভ্রামক NF3 অপেক্ষা কম, তার মানে NH3 দ্বিমেরু ভ্রামক কম, NF3 দ্বিমেরু ভ্রামক বেশি আমাকে দেখতে হবে। তাহলে আমি কম্পেয়ার করে দেখি NH3 আর NF3 ধরো, তাহলে NH3 NF3, নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন, এখানে একটা লোন পেয়ার থাকলো, এরও একটা লোন পেয়ার থাকলো, এখানে 3টে বন্ড পেয়ার, 3 দিকে 3টে হাইড্রোজেন, এখানেও 3 দিকে 3টে হাইড্রোজেন, সরি ফ্লোরিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে ইলেকট্রন মুভ করছে ফ্লোরিনের দিকে, এখানে ইলেকট্রন মুভ করছে, এটা হাইড্রোজেন, এখানে একটা মুভ করছে নাইট্রোজেনের দিকে, এবং লোন পেয়ারের মোমেন্ট সবসময় লোন পেয়ারের দিকে। তাহলে দেখো এখানে দেখো সবাই ওপরের দিকে, সবাই ওপরের দিকে, তাহলে এখানে এর মিউ আর বেশি, রেজাল্টিং মানটা বেশি। আর এখানে কী হচ্ছে, ওপরের দিকে লোন পেয়ার মোমেন্টটা কাজ করছে, আর এই 3টে বন্ড পেয়ারের ভ্রামকটা, লব্ধির মানটা, লব্ধি ভ্রামক নিচের দিকে কাজ করছে, যারা কিন্তু মান এদের কিন্তু বিপরীত দিকে কাজ করছে, কিন্তু মানটা সমান নয়,
সমান নয় মানে এদিকে 2 হলে এদিকে 2 নয়, তো সমান এবং বিপরীতমুখী নয়, ঠিক আছে, কম বেশি আছে, তার জন্য কী হবে এখানে মিউটা নট ইকুয়াল টু 0, মিউ আর নট ইকুয়াল টু 0, 0 হচ্ছে না, 0 হতে গেলে কি হবে ওপরের দিকে 2 নিচের দিকে 2 এরকম ব্যাপারটা হতো, উপরের দিকে মানে অপোজিট সাইড কিন্তু মানটাও সমান হতো। এখানে লোন পেয়ার মোমেন্ট, এখানে বন্ড পেয়ার মোমেন্ট, বন্ড পেয়ার মোমেন্টটা নিচের দিকে কাজ করছে, লোন পেয়ার মোমেন্ট ওপর দিকে কাজ করছে, মোমেন্ট দুটো মানটা আলাদা কিন্তু ডাইরেকশন কি একে অপরের অপোজিট, তাই এখানে মিউ আর মান নট ইকুয়াল টু 0 কিন্তু মানটা কিন্তু কম, দ্বিমেরু ভ্রামকের মান কম। কার দ্বিমেরু ভ্রামক কম? NH3 কম, NH3 দ্বিমেরু ভ্রামকের মানটা কি হচ্ছে বেশি, তাহলে ওখানে অপশান তুমি দেখো NH3 দ্বিমেরু ভ্রামক NH3 উল্টো দেওয়া আছে, NH3টা কম বলা আছে কিন্তু NH3 কী হবে, NH3 মানটা হবে বেশি, তাই এই অপশানটাও আমার ভুল। অবশ্যই তাহলে আমি বুঝতে পারছি অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার হবে, যেখানে CO3 2 আয়নের 3টে ক্যানোনিক্যাল গঠন সম্ভব। দেখে নাও CO3 2 তার মানে C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, এখানে দেখো যখন যেখানে ডবল বন্ড সেখানে দুটো লোন পেয়ার এটা, এবং যেখানে এইখানে আমার নেগেটিভ চার্জ আছে এখানে নেগেটিভ চার্জ। এখন কি করব, এই একটা বন্ড নামছে এখানে এবং এই বন্ডটা উঠছে এখানে, তাহলে নেক্সট যে স্ট্রাকচারটা হবে সেটা কেমন হবে, সি এখানে সিঙ্গেল বন্ড ও, এইখানে বন্ডটা নামলো বলে ডবল বন্ড অক্সিজেন, এখানে সিঙ্গেল বন্ড অক্সিজেন। এবার লোন পেয়ারকে বসিয়ে দাও, যেখানে ডবল বন্ড অক্সিজেন এখানে দুটো লোন পেয়ার থাকলো, সিঙ্গেল বন্ড অক্সিজেন 3টে লোন পেয়ার থাকলো, সিঙ্গেল বন্ড অক্সিজেন এখানেও 3টে লোন পেয়ার এবং নেগেটিভ চার্জ, এবং এখানে নেগেটিভ চার্জ। নেক্সট কী হলো, তাহলে এইখানে ডবল বন্ড পেলাম আমরা পেলাম এখানে ডবল বন্ড, এবং কী হয় এখানে ডবল বন্ড আনতে হবে, সেটা কী করবো তাহলে আমরা, যে এই বন্ড এখানে নামলো আর এ উঠছে এর মাথায়, তাহলে এখানে নেক্সট ক্যানোনিক্যাল ফর্মটা কী পাবো, সি সিঙ্গেল বন্ডও, এখানে দেখো বন্ডটা উঠে যাচ্ছে, এখানে বন্ড ইলেকট্রন নামছে ডবল বন্ড, বাস আবার সে একই কাজ করব, যে যেখানে সিঙ্গেল বন্ড অক্সিজেন সেখানে 3টে লোন পেয়ার উইথ নেগেটিভ চার্জ এইটা, ওকে বাস। তাহলে আমার অ্যাভারেজ রেজোনেটিং স্ট্রাকচার গঠনটা কেমন হবে, 3 দিকে 3টে অক্সিজেন, ওকে, এবং এখানে লোন পেয়ার এখানে রিপাল রোটেশনে আছে ডবল বন্ডটা, এবং দুটো চার্জ -2 চার্জ কটা অক্সিজেনের মাথায় ঘুরছে, 3টে অক্সিজেন, তাই প্রতিটা অক্সিজেন কত করে পাচ্ছে -2/3 নেগেটিভ চার্জ, প্রতিটা অক্সিজেন পাচ্ছে -2/3 নেগেটিভ চার্জ, ওকে। এটা হচ্ছে অ্যাভারেজ স্ট্রাকচার। আর রেজোনেন্স মানে কি বলছে, যে রেজোনেটিং স্ট্রাকচার মানে কি, যেখানে আমি বলবো কি অ্যাটমের পজিশন দেখো ফিক্সড আছে, অ্যাটমের পজিশন সব করাতে 3টে রেজোনেটিং গঠন, এই একটা এই একটা এই একটা, এটা তো অ্যাভারেজটা বললাম, এটা বাদ দাও, 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, ওকে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে CO3 2 এর 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। রেজোনেটিং স্ট্রাকচার মানে যেখানে অ্যাটমের পজিশন সেম আছে, শুধুমাত্র ইলেকট্রনিক রোটেশনটা আলাদা, এখানে দেখো এই পজিশনে অক্সিজেনগুলো আছে, এখানেও তাই, এখানে অক্সিজেন আছে এখানেও তাই, সমস্ত অ্যাটমিক পজিশন সেম, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয়নি, অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়নি, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সেম আছে, শুধুমাত্র ইলেকট্রনের ডবল বন্ডের রোটেশন হচ্ছে, তা সেগুলো আমাকে বলবো কটা ফর্ম দেখাতে পারলাম, 3টে ফর্ম দেখাতে পারলাম এখানে, তাই এটা আমরা বলবো কি, অপশানটা দেখে নাও, যে CO3 2 আয়নের 3টিতে পেলাম ক্যানোনিক্যাল গঠন সম্ভব, তাই অ্যান্সার হচ্ছে অপশান ডি, ওকে ওকে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আসবো পার্ট 6 নিয়ে আসছি, এবং সেটা যেই মেন্সের কোশ্চেন নিয়ে, যেই মেন্সের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করা হবে। চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং।